সবাইকে আবারও আমন্ত্রণ হৃদিতা শিখরিনে। হৃদিতা শিখরিনের নিয়মিত গল্প আড্ডায় আজ শুনবেন সত্যজিৎ রায়ের একটি রহস্য গল্প, নাম লোডশেডিং। শুরু হচ্ছে লোডশেডিং। ফণীবাবু তার গন্তব্যস্থলে পৌঁছনোর কিছুক্ষণ আগে থেকে আঁচ করলেন যে তার পাড়ায় লোডশেডিং হয়ে গেছে। আজ আপিসে ওভারটাইম করে বেরোতে বেরোতেই বেজে গেছে 8:15। ডালহৌসি থেকে বাসে তার পাড়ায় পৌঁছতে সময় লাগে মোট 35 মিনিট। কতক্ষণ হলো বিজলি গেছে তা জানার উপায় নেই, তবে একবার গেলে ঘন্টা চারেকের আগে আর আসবে বলে মনে হয় না। ফণীবাবু বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে তার বাড়ির গলি ধরলেন। এসি ডিসি দুটোই গেছে, অথচ এই সেদিনও মনে হয়েছে যে অবস্থাটা যেন একটু ভালোর দিকে যাচ্ছে। চাকর নবীন কালী যখন বলল, আরো 1 ডজন মোমবাতি কিনে রাখবো বাবু, তখন ফণীবাবু বলেছিলেন, না না, মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং, এখন বরং থাক। তার মানে বাড়িতে মোমবাতি নেই। রাস্তার আলো থাকলে তার খানিকটা তার 3 তলার ঘরে ঢুকে চলাফেরার একটু সুবিধে হয়। আজ তো তাও হবে না। ফণীবাবু আবার বিড়ি সিগারেট খান না, তার সঙ্গে দেশলাইও নেই। অনেকদিন ধরেই মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না, কিন্তু সেও করব করে করে আর হয়ে ওঠেনি। বড় রাস্তা থেকে গলি ধরে মিনিট 3 গেলেই ফণীবাবুর বাসস্থান। 17-2। ফুটপাতের ওপর শোয়া গোটা 3 নিরিকুত্তার বাচ্চাকে বাঁচিয়ে ফণীবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। মাসখানেক হলো কারবালা ট্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এখানে এসেছেন ফণীবাবু, তিনি আর তার চাকর নবীন। বাড়ির প্রত্যেক তলায় 2টো করে ফ্ল্যাট। সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণীবাবু লক্ষ্য করলেন একতলায় স্কুল মাস্টার জ্ঞান দত্তর ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়ছে বারান্দা আর উঠোনে, মোমবাতির আলো। অন্য ফ্ল্যাটটা অন্ধকার, কোনো সাড়া শব্দও নেই। আজ পঞ্চমী। রমানাথ বাবু যেন বলেছিলেন পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যেন যাবেন, আজই চলে গেলেন নাকি? সিঁড়ির তলায় এসে নবীন বলে একটা ডাক দিলেন ফণীবাবু। কোনো উত্তর নেই, নির্ঘাত বেরিয়েছে। ঠিক লোডশেডিং এর সময় তার বেরোনো চাই, এটা আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণীবাবু। চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে আরম্ভ করলেন ফণীবাবু। মোমবাতির আলোতে প্রথম কয়েকটা ধাপ দেখতে অসুবিধে হচ্ছে না, কিন্তু তারপরেই অন্ধকার। তবে তার জন্য চিন্তার কোনো কারণ নেই, 3-24-72 ধাপ তাকে উঠতে হবে, এটা তার বেশ জানা। লোডশেডিং এর আশঙ্কা করেই ফণীবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুনে রেখেছিলেন, তাতে অন্ধকারে ওঠার অনেকটাই সুবিধা হয়। আশ্চর্য, আলো থাকলে সিঁড়ি দিয়ে ওঠাটা সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয়, কিন্তু অন্ধকারে 15 ধাপ উঠেই 16-র মাথায় রেলিং এর কাঠের বদলে কি একটা হাতে ঠেকতেই ফণীবাবু শিউরে উঠলেন। তারপর মনে সাহস এনে হাতটা আবার রাখতেই বুঝলেন ওটা একটা গামছা। দোতলায়ও কোনো আলো নেই, কোনো শব্দও নেই, তার মানে কোনো লোকও নেই। পশ্চিমের 2টো ঘর নিয়ে থাকেন গেস্টেটনার অফিসের বিজনবাবু, সঙ্গে থাকেন তার স্ত্রী আর 2 ছেলে। ছোট ছেলেটি মহা দুরন্ত, এক মুহূর্ত মুখও বন্ধ থাকে না তার। অন্যদিকের 2টো ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক, নাম মহাদেব মণ্ডল। ইনি সন্ধ্যায় প্রায়ই এক বন্ধুর বাড়িতে তাস খেলতে বেরোন। বিজনবাবুরা মাঝে মাঝে সপরিবারে
হিন্দি ছবি দেখতে যান বটে, আজও হয়তো গেছেন। ফণীবাবু এসব নিয়ে আর চিন্তা না করে উপরে উঠে চললেন। 60 ধাপ উঠে ডাইনে মোড় নিতেই একটা টিনের পাত্রের সঙ্গে ঠোক্করের ফলে একটা কান ফাটা শব্দ কিছুক্ষণের জন্য তাকে বেতাল করে দিল। তার হৃৎস্পন্দনের মাত্রা গেল বেড়ে। বাকি 12টা ধাপ তাই তাকে অতি সাবধানে পা ফেলে উঠতে হলো। এবার বাঁয়ে ঘুরতে হবে। সামনে দড়িতে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে। তার পড়শি নরেশ বিশ্বাসকে তিনি অনেকদিন থেকেই বলছেন যে ময়নাটা যখন মরেই গেছে তখন আর তার খালি খাঁচাটাকে পথের মাঝখানে এরকম ঝুলিয়ে রাখা কেন। ভদ্রলোক এখন পর্যন্ত কথাটা কানেই তোলেননি। ফণীবাবুর শরীরটাকে হাঞ্চব্যাকের মতো বেঁকিয়ে খাঁচা বাঁচিয়ে ডান হাতটা বাড়িয়ে দেয়ালে ভর করে তার ঘরের দিকে এগোলেন। এইভাবেই দেয়াল হাতড়ে 3-4 পা এগোলেই ডাইনে তারই ঘরের দরজা। একটা গানের শব্দ ভেসে আসছে, রবীন্দ্রসঙ্গীত, বোধ হয় পাশের বাড়ি থেকেই। ট্রানজিস্টরই হবে। লোডশেডিং এর আদিম ভুতুড়ে পরিবেশে এই জাতীয় শব্দ মনে অনেকটাই সাহসের সঞ্চার করে। অবশ্যই এটাও বলা দরকার, ফণীবাবুর কিন্তু ভূতের ভয় নেই মোটে। দরজার চৌকাঠ হাতে ঠেকতেই ফণীবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বার করলেন। 2টো চাবির একটা থাকে ফণীবাবুর কাছে, আরেকটা রাখে নবীন। তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার, কিন্তু কড়া হাতড়ে ফণীবাবু তালা পেলেন না। অথচ তার স্পষ্ট মনে আছে যে আপিসে যাবার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি পুরেছেন। এটাও কি তাহলে নবীনের কীর্তি? সে কি তাহলে ভেতর থেকে দরজা বন্ধ করেই ঘুমিয়ে পড়েছে? ফণীবাবু দরজায় ধাক্কা দিতে গিয়ে বোকা বনে গেলেন, কারণ দরজাটা দিব্যি খুলে গেল। নবীন? কোনো উত্তর নেই। নবীন ঘুম কাতুরে নয় সেটা ফণীবাবু জানেন। ফণীবাবু চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকলেন। অবশ্যই ঘরে ঢুকলেন কথাটা বোধহয় ঠিক হলো না, কারণ দরজার পেছনে কি আছে তা বুঝতে হলে বেড়ালের চোখ দরকার। ফণীবাবু একবার চোখ বন্ধ করে আবার খুলে দেখলেন যে দুটো অবস্থার মধ্যে নেহাত কোনো তফাৎ নেই। বাকি কাজ তিনি ইচ্ছে করলে চোখ বন্ধ করেই করতে পারেন। একেই বলে নিরেট অন্ধকার, যাকে দুহাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয়। দরজার বাঁ পাশে এক ফালি দেয়াল, তাতে সুইচ বোর্ড। তারপর দেয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা, আর দরজা পেরিয়ে ব্র্যাকেট আলনা। ফণীবাবুর হাতে ছাতা, সেটাকে আলনায় টাঙানো দরকার। গরমও লাগছে, গায়ের জামাটা খুলে সেটাও আলনাতেই যাবে। তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানিব্যাগটা বার করে আলনার পরেই বাঁ দিকে টেবিলের দেরাজে রাখতে হবে। ফণীবাবু হাত বাড়ালেন সুইচ আন্দাজ করে। এখন বাতি জ্বলবে না ঠিকই, তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থেকে ফণীবাবু বঞ্চিত হতে চান না। 2টো সুইচের আবার একটার মাথা খোলা। নবীন সেদিন লোডশেডিং এর মধ্যে হাতড়াতে গিয়ে শক খেয়েছিল। ফণীবাবু মোক্ষম আন্দাজে সেটাকে এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙ্গুল আর তর্জনীর মৃদু চাপে নিচে নামিয়ে দিলেন। খুট শব্দটা শুনতে বেশ ভালোই লাগলো। সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই দেয়াল ঠেকলো হাতে। এরপরেই তার মাথার সমান হাইটে, কিন্তু না, আলনার বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকলো। শুধু ঠেকলো না, আঙুলের একটা বেআন্দাজি খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চৌচির। একটা ছবি, না হয় আয়না। ফণীবাবু বুঝলেন তার পায়ের উপর কাচের টুকরো এসে পড়েছে। ভাগ্যিস পায়ে চটি,
তাই কাঁচ ফোটার সম্ভাবনা নেই। কিন্তু আলনাটা গেল কোথায়, সেই ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনড় করে দিল। তার ঘরে একটা ছবি আছে বটে, পরমহংসদেবের, কিন্তু সেটা তো থাকবার কথা উল্টো দিকের দেয়ালে। আয়নাটা থাকে টেবিলের ওপর। এ নির্ঘাত নবীনের কীর্তি। ঘরের জিনিস এখান ওখান করার বাতিক তার বরাবরের। তার চটিজোড়া তিনি রাখেন টেবিলের নিচে, আর বারণ করা সত্ত্বেও নবীন প্রত্যেক দিন সেটাকে চালান দেয় খাটের তলায়। ফণীবাবু হাতের জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতলটা দেয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে দিলেন। তারপর পকেট থেকে মানিব্যাগটা বের করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে। এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল চিরচির শব্দে। এবার বাঁ হাতটা টেবিলের কোণে ঠেকলেই দেরাজের হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার। কিন্তু বাঁ হাত টেবিলে ঠেকল না। আন্দাজে ভুল হয়েছে। আরো এক পা এগিয়ে গেলেন ফণীবাবু। অন্ধকার এখনো নিরেট। রাস্তার দিকে জানালাটা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো। এবার বাঁ হাতটা বাধা পেল একটা আসবাব, কাঠের আসবাব, কিন্তু টেবিল নয়। আলমারি কি? হ্যাঁ, এই তো হাতল, খাড়াখাড়ি হাতল, কাচের হাতল, কলকাটা, যেমন অনেক পুরনো আলমারিতে থাকে। ফণীবাবুর একটা পুরনো আলমারি আছে বটে, কিন্তু তার হাতল কি কাঁচের ছিল? সেটা ঠিক তার মনে পড়ল না। কিন্তু এ কি, আলমারিও যে খোলা! ফণীবাবু হাতলটা ছেড়ে দিলেন। অল্প টান দিতেই দরজা খুলে এসেছে। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তার আলমারির স্বভাবতই তিনি কখনোই খোলা রেখে যান না। যদিও ধন দৌলত বলতে তার কিছুই নেই, কিন্তু জামা কাপড় আছে, কিছু পুরনো দলিল আছে, আর টাকা পয়সা যা কিছু সবই তো থাকে আলমারির দেরাজে। আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গেছেন ফণীবাবু? কিন্তু তবে টেবিলটা গেল কোথায়? তাহলে কি? ঠিক তাই হবে। কারণটা যেন অবশেষে খুঁজে পেয়েছেন ফণীবাবু। গতকাল ছিল রবিবার। দুপুরে এলো তুমুল বৃষ্টি। আর তখনই ফণীবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের ভেতর। টেবিলের ওপরেও জল পড়ছিল। তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল। আসলে বাড়িটা বেশ পুরনো তো, বাড়িওয়ালাকে ছাদ সারানোর কথা বলতে হবে, এই কথাটা তখনই মনে হয়েছিল ফণীবাবুর। আজও যে এ পাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, সেটা ফণীবাবুর রাস্তা দেখেই বুঝেছিলেন। নবীন যদি টেবিলটাকে জানালার দিকে সরিয়ে থাকে এবং কাপড় সমেত আলনাটা উল্টো দিকের দেয়ালে টাঙিয়ে থাকে, তাহলে বলতে হবে সে সুবিবেচনার পরিচয় দিয়েছে। ফণীবাবু মানিব্যাগটা পকেটে পুরে জানালার দিকে এগোলেন, কিন্তু 3 পা এগোতেই বাধা। এটা একটা চেয়ার। নবীন তাহলে চেয়ারটাকেও সরিয়েছে। না, এভাবে অন্ধকারে হাতড়ানোর কোনো মানেই হয় না। তার চেয়ে বরং বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারটাতে বসে কাটিয়ে দেওয়াই ভালো। ফণীবাবু বসলেন। হাতলওয়ালা চেয়ার, বসার জায়গাটা বেতের। একবার যেন মনে হলো তার নিজের ঘরের চেয়ারে কোনো হাতল নেই, কিন্তু পর মুহূর্তে খটকাটা মন থেকে দূর করে দিলেন। মানুষ নিজের ঘরের আসবাবের খুঁটিনাটি যে সবসময় মনে রাখে না, এই অভিজ্ঞতা তার আজকেই হয়েছে। এখন ফণীবাবুর মুখ দরজার দিকে। বাইরে ছোট ছাদটার ওদিকে একটা ফিকে চতুষ্কোণ আভা। ফণীবাবু বুঝলেন সেটা আকাশ। শহরের যে অংশে লোডশেডিং নেই, সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়েছে। যদিও মেঘ থাকায় তারা দেখা যাচ্ছে না। যাক, তবুও তো দেখবার মতো একটা জিনিস আছে চোখের সামনে।
একটা টিকটিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে মুহূর্তে ফণিবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো টেবিল ঘড়ি নেই। আর ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকেই ফেলে দিল। টেলিফোন। তার মাথার ঠিক পিছনেই টেবিলের উপর একটা টেলিফোন বেজে উঠেছে। নিঃশব্দ অন্ধকারে প্রায় 1 মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল। এইবার ফণিবাবু বুঝতে পারলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি, কারণ তার নিজের কোনো টেলিফোন নেই। আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। 17-2 আর 17-3 পাশাপাশি বাড়ি, একই ধাঁচের দুটো বাড়ি 3 তলা, দুটো বাড়িরই একই বাড়িওয়ালা। 17-3 ফণিবাবু কোনোদিন ঢোকেননি, কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যানই প্রায় হুবহু এক। তিনি এখন বসে আছেন 17-3 3 তলার পশ্চিমের ঘরে। সেই ঘরের আলো এখন নেই, কিন্তু ঘরের দরজা খোলা এবং আলমারির তালা খোলা। তার মানে যাই হোক না কেন, ফণিবাবু নিজের ভুল বুঝতে পেরে আর সময় নষ্ট না করে উঠে পড়ার উপক্রম করলেন, কিন্তু তৎক্ষণাৎই আবার বসে পড়তে হলো। আরেকটা শব্দ। এটা এসেছে তার খুব কাছ থেকেই, বাঁ দিকে। মেঝের ওপর একটা টিনের বাক্স জাতীয় কিছু ঘষার শব্দ। ফণিবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে, তার বুকের ভেতর দুর্মুষ পেটা শুরু হয়েছে। একটা ঢোক গিলে তিনি সেদিকেই তাকালেন। চোর। তার পাশেই বোধহয় খাট, আর সেই খাটের নিচেই চোর। বেরোবার চেষ্টায় খাটের নিচে রাখা টিনের বাক্সে একটা ধাক্কা খেয়েছে। ঘরের দরজা আর আলমারি কেন খোলা সেটা এখন খুব সহজেই বোঝা যাচ্ছে। চোরের কাছে যদি হাতিয়ার থাকে তাহলে ফণিবাবুর অবস্থা খুবই সংকটাপন্ন। তার নিজের একমাত্র হাতিয়ার ছাতাটি এখন নাগালের বাইরে। তাছাড়া ছাতার যা দৈন্য দশা, তাতে চোরের চেয়ে ছাতাটিই জখম হবে বেশি। চোর অবশ্যই আবার চুপ মেরে গেছে, কারণ টিনের বাক্সের শব্দ তুলে নিজের উপস্থিতিটা জানান দেবার অভিপ্রায় তার নিশ্চয় ছিল না। ফলে সে হয়তো কিঞ্চিত আড়ষ্ট। একটা টিকটিকি ডেকে উঠল, ঠিক ঠিক ঠিক। ফণিবাবুর মন বলল, ভুল ভুল ভুল। একটা বিশ্রী ভুল করে একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন তিনি। ছিচকে চোরের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা কম, তবে ছোড়াছুরি থাকা তো অসম্ভব নয়। অবশ্যই অনেক চোর নিরস্ত্র অবস্থাতেই বেরোয়। হাতাহাতির প্রশ্ন হলে ফণিবাবু হয়তো লড়ে যাবেন, কারণ এককালে তিনি ফুটবল খেলেছেন পাড়ার টিমে। কিন্তু মুশকিল করেছে এই অন্ধকারটা। দৃষ্টির অভাবে অতি শক্তিশালী মানুষও অসহায় বোধ করে। কিন্তু তাহলে কি করা যায়? যা হয় কপালে বলে উঠে পড়বেন? কিন্তু যদি সিঁড়ি দিয়ে নামার মুখে বিজলি এসে যায়, আর ঠিক সেই সময় যদি একদিক দিয়ে চোর পালায় আর অন্য দিক দিয়ে ঘরের মালিক এসে পড়ে, আর মালিক যদি এসে দেখেন তার ঘরে চুরি হয়েছে, তাহলে তো। ফণিবাবুর চিন্তায় ছেদ পড়ল। নিচ থেকে একটা পায়ের শব্দ আসছে। এই সিঁড়ি ওঠা শুরু হলো। ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক। ওঠার মেজাজ আর পায়ের শব্দ থেকে পুরুষ বলে বুঝতে অসুবিধা হয় না। 48 ধাপ অবধি গুনে 49-এর মাথায় ফণিবাবুর ধারণা বদ্ধমূল হলো যে এই ঘরের মালিকই আসছেন সিঁড়ি দিয়ে। আর সেই সঙ্গে হঠাৎ ভেলকির মতো করে মনে পড়ে গেল, এই ঘরের মালিককে ফণিবাবু চেনেন।
এতক্ষণ খেয়াল হয়নি কেন? শেয়ারের ট্যাক্সিতে একবার ডালহৌসি অবধি গিয়েছিলেন এই ভদ্রলোকের সঙ্গে। কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন। ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন। নাম আদিনাথ সান্যাল, বয়স 50, জাঁদরেল চেহারা, টকটক গায়ের রং, গায়ে ছিল ফিনফিনে আদ্যির পাঞ্জাবি, ঘন ভুরুর নিচে তীক্ষ্ণ সবজেটে চোখ। 62, 63, 64। পায়ের শব্দ এখন আরো জোরালো। ঘরের ভিতরে ওদিকে শব্দ, খচমচ, ধূপধাপ, আর তারপরে একটা যন্ত্রণা সূচক উফ। পায়ে কাঁচ বিঁধেছে। বেশ হয়েছে, চোরের শাস্তি। বাইরে আকাশের ফিকে আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে গিয়ে আবার দেখা গেল। চোর ঘুরেছে ডান দিকে। পাইপটা বেয়ে নামা ছাড়া আর গতি নেই তার। সিঁড়ির পায়ের শব্দ এবার মেঝেতে, বাইরের বারান্দায়। ফণিবাবুও নিঃশব্দে উঠে পড়লেন। সাবধানে কাঁচ বাঁচিয়ে ছাতাটা হাতে তুলে নিয়ে পাশের ঘরে এসে ঢুকলেন। দরজার মুখ অবধি এসে পায়ের শব্দ থামল চৌকাঠের বাইরে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর এ কি? দরজাটা? আদিনাথ সান্যালের বাঁচ খাই কণ্ঠস্বর। অনেক গল্প করেছিলেন সেদিন ট্যাক্সিতে, তাই ফণিবাবু গলাটা ভোলেননি। আরো মনে পড়ছে ফণি। তার পাশের ঘরের নরেন বিশ্বাস বলেছিলেন সান্যাল মশাই নাকি অগাধ টাকার মালিক। কলকাতায় 3-3খানা বাড়ি, সব ভাড়া দিয়ে নিজে এখানে থাকেন। উপার্জনের রাস্তাগুলো নাকি সব সিধে নয়। আলমারিতে নাকি তার অনেক কালো টাকা। সান্যাল মশাই এখন ঘরের ভেতর। কাঁচ ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন হাতে হাতে চোর ধরার আশায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভদ্রলোকের। ফণিবাবুর আর ভয় নেই। আদিনাথ সান্যালের পিছন দিয়ে ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে 72টা সিঁড়ি ডিঙিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে 17-2 দিকে রওনা দিলেন। নিজের বাড়ির 3 তলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে এক পা এগুতেই যখন বিজলি ফিরে এলো, তখন ফণিবাবু লক্ষ্য করলেন তার হাতে একটা ঝকঝকে নতুন হাল ফ্যাশনের জাপানি ছাতা এসে গেছে। শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ রিতা শেখিনের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রিতা শেখিনের সাথেই থাকবেন।